হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের যে আলোচনা বিষয়টা হবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই টপিক্সের পরে তোমাদের প্রথম অধ্যায় এটা আলোচনা আছে। এটার পরে আমরা আজকে সুন্দর একটা ক্লাস দেখব এবং সেই ক্লাসের প্রেজেন্টেশনের সাথে আমরা অনেক কিছু জানতে পারবো। তাহলে ধৈর্য সহকারে আমরা ক্লাসটা শুনবো এবং দেখব। এই রোবটটা বিভিন্নভাবে কাজ করছে বা কাজ করবে, সে ধরনের তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই ছবির দুটি কি নির্দেশ করে, এই ছবির দুটো দেখে আমরা বুঝতে পারি যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু বিষয়। পরবর্তী স্টেপে আমরা যেতে পারি। আজকের পাঠ ঘোষণা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা একটা আমরা ছবি শো করছি। প্রাচীন যুগে বা আদিম যুগে মানুষ এভাবে থাকতো, তারপরে তার কিছু নমুনা নিয়ে বা তার কিছু বিষয় নিয়ে এইভাবে রোবটটা প্রথম দিকে তৈরি করা হয়েছিল। এরপরে পরবর্তী স্টেপে আমরা যাই। এই শিখন ফলে হচ্ছে পাঠ শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাখ্যা করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিকসমূহ ব্যাখ্যা করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। তার মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষেরই সৃষ্টি, আর মানুষের বুদ্ধিমত্তা হচ্ছে প্রাকৃতিক। মানুষের চিন্তাধারা বা বুদ্ধিসত্তা যখন কোনো প্রোগ্রামের মাধ্যমে, কোনো সফটওয়্যারের মাধ্যমে, কোনো ডিভাইসের ভিতরে ইনপুট করা হয়, সেটা হতে পারে রোবট, হতে পারে কম্পিউটার, তখন সেটা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। হ্যাঁ, সেটা হয় সাধারণভাবে আমরা বলতে পারি সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে মানুষের মতন চিন্তা ভাবনা করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতন ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটারের ব্যবস্থা করা হলে তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাকে আমরা দুটো বিষয় দেখছি যে রোবটের তার যে মস্তিষ্ক, মাথা, সেটা এই জায়গা একটা ছবিতে নিয়ে আসা হয়েছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা তার চিন্তা শক্তি, তার পিছনে মেমোরি সেট আপ থাকে, প্রোগ্রাম দেওয়া থাকে, সেই অনুযায়ী সে কাজ করতে বাধ্য হয় বা সেই অনুযায়ী তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই অনুযায়ী সে কাজ করে। তার বাইরে সে কাজ করার ক্ষমতা থাকে না। তাকে যে পর্যন্ত ইনস্ট্রাকশন যেটুকু দেওয়া হবে সেটুকু সে কাজ করার ক্ষমতা রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তায় যে ইনপুট দেওয়া হয়, বিভিন্ন ওয়েতে ইনপুট দেওয়া হয়, সেটা হিডেন থাকে আর আউটপুটটা আমরা দেখতে পাই। এই হিডেনটা হচ্ছে যখন আমরা কোনো কিছু ইনপুট করি বা প্রোগ্রামের মধ্যে কোনো কিছু দিয়ে বা প্রোগ্রামের মাধ্যমে কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেটা হাইড হিসাবে থাকে। পরবর্তী হাইড হিসাবে থাকে কারণ ইনপুট দেওয়ার পরে সেটা প্রসেস হয়। প্রসেসটা তো আমরা দেখতে পাই না, আউটপুটটা আমরা দেখতে পাই। এই প্রসেসে মাধ্যমে তার কার্যক্ষমতা কিভাবে সে আউটপুটটা দেখাবে, সেটা প্রোগ্রামের মাধ্যমে সেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়া গোপনতা। যুক্তরাষ্ট্রের জন ম্যাককার্থি 1956 সালে সর্বপ্রথম এর ধারণা প্রদান করেন। তাহলে সর্বপ্রথম কে ধারণা দেন? যে জন ম্যাককার্থি। তিনি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণাটা সর্বপ্রথম এর ধারণা প্রদান করেন। এই তার একটা ছবি এই জায়গা দিয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন সে জন ম্যাককার্থি, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ধারণাটা কত সালে? 1956 সালে। খেয়াল রাখবো আমরা, কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি মানুষের মস্তিষ্কের দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডাটা ঢোকানো হয়। এই যে কৃত্রিম, তার মেমোরিতে বিভিন্ন ধরনের ডেটা কি ইনপুট করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে মানুষের মস্তিষ্কের দেওয়া, মানে মানুষের যে চিন্তা ভাবনাটা, মানুষ নন স্টপ 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতে পারে না বা নির্ভুলভাবে সে একটানা কাজ করতে পারে না। এর জন্য তার চিন্তা শক্তি এবং বুদ্ধিসত্তা যখন কৃত্রিমভাবে কোনো সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার বিশেষ প্রোগ্রামের ডেটা ঢুকানো হয়, হ্যাঁ, তখন সেই অনুযায়ী সে কাজ করতে বাধ্য হয়। তার পরবর্তীতে দেখি কৃত্রিম কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে বিচক্ষণতা পরিকল্পনা বনায়ন করবে,
কিভাবে সফলতার সহিত খেলাধুলা করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা করা হচ্ছে। তার মানে কম্পিউটারকে আমি একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো বা ইনস্ট্রাকশন দেওয়ায় যারা এটা নিয়ে বেশি কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা রোবটগুলো তারা যারা তৈরি করে তারা কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করে সেটা নিয়ে সে পরিকল্পনা করে এবং কিভাবে তার সমস্যার সমাধান করবে। দেখা যাচ্ছে কোনো একটা বিপদে পড়লে মানুষ সেটা কি তার ব্রেন থেকে আসে বা মস্তিষ্ক থেকে তার সমাধান করা, যে কম্পিউটার বা রোবট সেটা কিন্তু সেটা সেইভাবে কাজ করতে পারে না। তাহলে কি করা হয় যে এই টাইপের সে বিপদের সম্মুখীন হতে, এই টাইপের সে সমস্যার সম্মুখীন হতে পারে, সেই অনুযায়ী তাকে প্রোগ্রামগুলো দেওয়া হয় এবং তার প্রোগ্রামের সলিউশনও দিয়ে দেওয়া হয়। এই সলিউশন দেওয়ার কারণে যখন সে কাজ করে বিচক্ষণতা বা নির্ভুলভাবে সে কাজ করতে পারে। আর যখন আমরা এই সম্পর্কে জানি না, অনেকে সেটা ভাবি যে মানুষের থেকে যেন রোবটের বুদ্ধিসত্তা মানে আরো প্রখর। কৃত্রিম বুদ্ধিমত্তার সমৃদ্ধ মেশিনগুলো কোনো বস্তু চিনতে এবং সাজাতে সক্ষম হবে। যখন কাজ করবে অপেক্ষাকৃত কম ভুল করবে, কারণ খুবই কম ভুল করে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তাহলে এই জায়গায় যেমন LISP, পোলগল, C++, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং এর মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হয়, ওই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া হয়। এই জায়গায় একটা CPU যেটাকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মানে কম্পিউটার ব্রেন আছে CPU যেটাকে হচ্ছে প্রসেসর হিসেবে নেওয়া হয়। আর মানুষের ব্রেনের দেখা চিন্তা শক্তিতে ব্রেন এবং সিপিউর যে একটা ছবি পাশাপাশি দেওয়া হয়েছে, যে মানুষ তার মস্তিষ্কতে চিন্তা করে আর কম্পিউটার প্রসেস দিয়ে তার প্রক্রিয়াকরণ করে, আর এই চিন্তা শক্তি কম্পিউটারের ভিতরে ইনপুট করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দিক বা ধারণা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রধানত তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায়। যেমন হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, এর মধ্যে আছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম, আর হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্ট। এইগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট হচ্ছে কি মানুষ কোনো একটি কাজ যখন সে বারবার করছে বা কয়েক বছর ধরে করছে তার ভিতরে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। সেই অভিজ্ঞতা কিন্তু রোবট করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় হয়। মানুষেরই অভিজ্ঞতা, মানুষের চিন্তাধারা তখন কি করা হয়, ওইটা কম্পিউটার বা রোবটের ভিতরে দেওয়া হচ্ছে প্রোগ্রামে, তখন সে এক্সপার্ট হয়ে যাচ্ছে মানুষের মতন। তার কিন্তু মানুষের মতন সেই জেনে শুনে বা অথবা 1 বছর 2 বছর বা লং টাইম ধরে তারা ওই কাজ করতে হচ্ছে না, ওই একবারেই কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। লার্নিং সিস্টেম বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন ধরনের বিষয়ের সম্মুখীন হয়, সেই ক্ষেত্রে তারা একটা শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষাটা তার একটা লার্নিং সিস্টেম। ফাজি লজিক যেটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়, এটাও রোবট করতে পারে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে। নিউরাল নেটওয়ার্ক মানুষের চিন্তা শক্তি যেমন ব্রেন থেকে তার বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। কম্পিউটার বা রোবটকেও কিন্তু সেই টাইপের প্রোগ্রাম দেওয়া হয় যাতে সে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সে সমস্যাগুলো সমাধান করতে হয়। আর জেনেটিক অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধানগুলো সে সহজে করতে পারে। আর ইন্টেলিজেন্ট এজেন্ট মানে খুব বিচক্ষণতার মাধ্যমে বিচক্ষণতার সহিত সে কাজগুলো সুন্দরভাবে করতে পারে। রোবোটিক্সের মধ্যে রয়েছে নেভিগেশন, ট্যাক্টিলিটি, ডেক্সটেরিটি, ভার্চুয়াল পারফরমেন্সিং, লোকোমোশন। এটা আমরা পরবর্তীতে দেখছি। ন্যাশনাল ইন্টারফেসের মধ্যে রয়েছে নিউরাল ল্যাঙ্গুয়েজ বা স্পেস রিকগনিশন, ভার্চুয়াল রিয়েলিটি, মাল্টিডিসিপ্লিনারি ইন্টারফেস। এখন এই জায়গায় একটা বিষয় দেওয়া আছে, ডিসপ্লেশন অফ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে তার কাজ করে থাকে তার একটা এই জায়গায় আমি উপস্থাপন করছি। দেখবো এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। রোবট ভয়েস প্রসেসিং, নিউরাল নেটওয়ার্ক, ভার্চুয়াল রিয়েলিটি, জটিল ভিডিও গেমস ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়। এবার ভয়েস প্রসেসিং হলো কণ্ঠস্বর হতে সৃষ্ট ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনে তা অন্য স্থানে প্রেরণ। এই পদ্ধতিকে ভয়েস মেইলও বলা হয়, যা মৌখিক প্রশ্নের উত্তর দেওয়ায় ক্ষমতা সম্পন্ন এক্সেন্স বিশেষ। তার মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি গুগলে সার্চ করি টাইপিং দিয়ে, আবার কি ভয়েস দিয়ে, তার ভয়েসে সার্চ করলেও কিন্তু আমাদের সেই অনুযায়ী পেজগুলো ওয়েবসাইট থেকে শো করে। ঠিক রোবটকে যদি মুখে বলা হয় বা মুখ দিয়ে কিছু বলি, সেটা হচ্ছে সেটা গুগলের মধ্যে সে তার প্রসেস শুরু করে এবং তার ভিতর থেকে সে কার্য তার
যে ইনস্ট্রাকশন বয়স থেকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সে কাজ করতে সক্ষম হয়। এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ইহা মানুষের দেওয়া বুদ্ধি ও ডেটাবেসের উপর ভিত্তি করে কাজ করে। এর জন্য প্রয়োজনীয় তথ্য প্রোগ্রাম সরবরাহ করতে হয়। তার মানে মানুষ যেভাবে তার চিন্তাধারা বা বুদ্ধিসত্তা দিয়ে তার নিজের সমস্যার সমাধানগুলো করতে পারে, একটা পর্যায়ে সে অভিজ্ঞতা সঞ্চয় করে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, তখন কি ডিভাইসের ভিতরে প্রয়োগ করা হয় প্রোগ্রাম, মানে তখন সে এক্সপার্ট হয়ে যায়। এবং এক্সপার্ট অনুযায়ী এক্সপার্ট মানে মানুষ যেমন অভিজ্ঞতা সঞ্চয় করে বা অভিজ্ঞতার মাধ্যমে কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করে, ঠিক রোবটও সেইভাবে কাজ করার ক্ষমতা রাখে। ডিজিটাল অ্যানালগ ইউনিক ইনকিউবেটর বেটে কৃত্রিম বুদ্ধিমত্তা। এক্সপার্ট সিস্টেম কাজ করার জন্য সরবরাহকৃত তথ্যের উপর ভিত্তি করে এই সিস্টেমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান মানুষের দক্ষতাকে সম্পূর্ণরূপে এক্সপার্ট সিস্টেমে রূপান্তরের চেষ্টা চলছে। তার মানে বর্তমান মানুষের দক্ষতা সম্পূর্ণরূপে এক্সপার্ট সিস্টেম, মানুষের যে দক্ষতা সেই দক্ষতাকে কাজে লাগে সহজে সে কি করতে পারে, এক্সপার্ট সিস্টেমে রূপান্তর করতে পারে। এবারে সে বিভিন্ন গেমস তৈরিতে, যত ধরনের গেমস 3D গেমস গুলো আছে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা যাচ্ছে। হ্যাঁ, চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের যেটা আছে বেশি কাল্পনিক, বেশি মনে হয় আছে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি। যেমন আছে আমরা দেখি তা টার্মিনেটর 3, 4, 1 এই টাইপের যে বিভিন্ন টাইপের যে টেকনোলজি সিনেমাগুলো আছে সেগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যেসব ক্ষেত্রে সীমিত আকার সূক্ষ্ম বিষয় নিয়ে কাজ করতে হয় সেসব ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেম খুব ভালোভাবে কাজ করে। যেমন জেট বিমান চালনা করা, পরিকল্পনা এবং শিডিউল তৈরি করা, রোগ নির্ণয়, কোনো ডিভাইসের বিভিন্ন ত্রুটি সংশোধন এবং আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এসব ক্ষেত্রে যেমন সূক্ষ্ম বিষয়ে কাজ করতে পারে ভালোভাবে, এক্সপার্টের মধ্যে নিখুঁতভাবে বিমান পরিচালনা করতে পারে, মানে চালক বিমান যেটাকে বলে আমরা ড্রোন, এটাও এখন কিন্তু সহজে করতে পারছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে ক্যামেরা, সেন্সর এবং বিশেষ সফটওয়্যার দিয়ে গাড়ির চলাচলের আগাম বার্তা দিবে এবং দুর্ঘটনা থেকে গাড়িকে রক্ষা করবে। চালকবিহীন গাড়ি নিজে চলতে শুরু করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। চালকবিহীন ট্রেন জাপানে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করছে। তার মানে অলরেডি চালকবিহীন ট্রেনও আবিষ্কার হয়েছে, যেটা জাপান দেশে ব্যবহার করা হচ্ছে, কোনো চালক ছাড়াই চলবে। এবং কি বিভিন্ন ধরনের গুগলও বের করছে বিভিন্ন টাইপের গাড়ি চালকবিহীন। বিমান তো আছে, এটাকে আমরা ড্রোন হিসেবে নিচ্ছি, ড্রোনে কিন্তু কোনো ধরনের চালক থাকে, এগুলো কন্ট্রোলের সফটওয়্যার বা কম্পিউটারের মধ্যে কন্ট্রোল করা হচ্ছে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আবহাওয়া পূর্বাভাসের জন্য প্রচুর পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে হয়। অভিজ্ঞতা আবহাওয়াবিদগণও সবসময় সূক্ষ্মভাবে তা বিশ্লেষণ করতে পারেন না, তাহলে সেটা হিসেবে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সফটওয়্যার ব্যবহার করে সকল ডেটা নির্ভুলভাবে বিশ্লেষণ, মানুষের মিস করা স্টাফ ট্রেন্স আমলে নিয়ে অতি অল্প সময়ে নির্ভুল ফলাফল দেওয়া যায়। সফটওয়্যারটি যখন একটি বড় ঝড় দেখবে তখন সক্রিয়ভাবে জনগণ এবং গণমাধ্যমে সতর্ক সংকেত পাঠাবে, যা জীবন বাঁচাতে সাহায্য করে। অনেক সময় দেখা যাচ্ছে কি বিভিন্ন মানে ঝড়ের সংকেত পূর্বাভাস পেয়ে থাকে এই এক সপ্তাহ আগে, মানে ঝড়ের এক সপ্তাহ আগে বোঝা যাচ্ছে এই টাইমে অমুক তারিখে আঘাত আনতে পারে। এটা কিভাবে সম্ভব? এটা একটা সফটওয়্যারের মাধ্যমে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সফটওয়্যারের মধ্যে আগে থেকে সতর্ক করে দেয়। সেই তথ্য অনুযায়ী মিডিয়াতে আসে, আমরা সেই অনুযায়ী মানুষ কি করে, মানুষ তার সিদ্ধান্ত নেয় যে তার বিপদ থেকে রক্ষার জন্য আগে থেকে নিরাপদ স্থানে যায়, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানে এটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাই। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিরক্তিকর অথবা বিপজ্জনক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়। যেমন পানির ভিতরে কাজ, খনির ভিতরে কাজ করার রোবট, আগুনের অতি নিকট কাজ করার মতো স্মার্ট রোবট, হার্টের পরীক্ষা বা হার্ট অ্যাটাক সংঘটিত হওয়ার পূর্বে তা বন্ধ করতে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। তার মানে এতটা গুরুত্বপূর্ণ, এতটা সাকসেস হয়েছে যে আগুনের নিকটবর্তী যে সে আমার লিখতে সক্ষম হচ্ছে। মাটির নিচে যে খনিজ দ্রব্য, যেটা মানুষ গেলে আবার অনেক সময় বেঁচে ফিরতে নাও পারে,
সেক্ষেত্রে রোবট পাঠিয়ে সেটাকে সে জায়গাতে খনিজ সম্পদ উত্তোলন করা হচ্ছে। আবার কি করা হচ্ছে, যে একজনের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক যদি করার আগে মেশিনে বলে দেবে এবং তাকে হার্ট অ্যাটাক থেকে সে রক্ষা করবে। হার্ট অ্যাটাক পরীক্ষা এই যে দেওয়া হচ্ছে, হার্ট অ্যাটাক পরীক্ষা বা হার্ট অ্যাটাকে সংঘটিত হওয়ার পূর্বে তা বন্ধ করতে বিশেষ ধরনের সফটওয়্যার কি, মানে সেটা হার্ট করা যাচ্ছে, তার আগে সফটওয়্যারের মাধ্যমে সেটা বন্ধ করা হচ্ছে এবং ভালো একটা ট্রিটমেন্টের জন্য তাকে রোগীকে সুস্থ করা যাচ্ছে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা ডিভাইসের জীবনে রক্ষাকারী ঔষধ এবং ভেজাল ঔষধ নির্ণয় করতে পারে। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে সৌরজগতের সীমানা পেরিয়ে ফেলে বিচরণ করা সম্ভব হচ্ছে। নাসা এর মধ্যে মানুষবিহীন উপগ্রহ দূরবর্তী ছায়াপথে প্রেরণের উদ্যোগ নিয়েছে, যেখানে মানুষ পৌঁছাতে অনেক সময় লাগতো, সেখানে অনায়াসে অল্প সময়ে বিভিন্ন জায়গায় সে বিচরণ করে আসতে পারছে। এবার থেকে জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে মানে এই টপিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো এই জায়গায় আমি তুলে ধরলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা কি, অবশ্যই একটা জ্ঞানমূলক প্রশ্নকে তোমরা সুন্দরভাবে পড়বা। কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দানকারীকে, মানে কে সর্বপ্রথম ধারণা, এটা আমি টপিক সেভিতে আলোচনা করছি এবং এটা একবার দেখলে তোমাদের এই অধ্যায় এই টপিক সম্পর্কে ভালো একটা জ্ঞান তোমাদের আহরণ করতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার দিক বা ধারণা সমূহ কি কি সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা। আর এক্সপার্ট সিস্টেম বলতে কি বুঝে, সুন্দর একটা ব্যাখ্যা এর ভিতরে দেওয়া আছে। কয়েকবার স্লাইডটা দেখলে, ক্লাসটা দেখলে তোমাদের আবার গাইড পড়া লাগবে না, সুন্দরভাবে তুমি এই জায়গা থেকে লিখতে পারবা নিজের সৃজনশীল ক্রিয়েটিভিটির মাধ্যমে। প্রয়োগমূলক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সমূহ ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্ত বিষয়সমূহ লেখো। এবার বহু নির্বাচনী, এরপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো আমরা একটু দেখি। কি কম্পিউটার চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে হয় নিচের কোনটির জন্য, এটা আমরা দেখি। এর অ্যান্সারটা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি, ঘ নম্বর, এটা আছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম কত সালে পরিচিত লাভ করে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে 1956 সালে। নেক্সট প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করাই দেন কে, জন ম্যাককার্থি, এটা আমরা দেখে আসছি। এরপরে মানব মস্তিষ্কের উপায় অবলম্বন করে তার নকল করা উদ্যোগ নেয় বুদ্ধিবৃত্তির বিজ্ঞান হলো, সেটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। ওকে, এবার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই কোনটির, তাহলে সেটা বুদ্ধিমত্তা থাকতে না থাকতে পারে, সেটা হচ্ছে রোবটের। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোগ করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটার, পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পদ্ধতি প্রয়োগ রয়েছে কোন কোন ক্ষেত্রে, এটা খুব সম্ভব আমাদের সবগুলো হবে, যেমন সূত্র প্রতিপাদনের সমস্যার সমাধান, জ্ঞান উপস্থাপনা, মানুষের অনুভূতির সৃষ্টি। উচ্চতা দক্ষতার যেটা হচ্ছে একটা প্রশ্ন তোমাদের এটা করার চেষ্টা করবা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা অসুবিধা সমূহ। ওকে, এই পর্যন্ত আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশ্ন বা কি টাইপের প্রশ্ন আসতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেটা কি, তাকে দিয়ে কি কি কাজ করানো হতে পারে, কি কি সুবিধা হতে পারে, মানুষের থেকে সে কি এক্সপার্ট কিনা, মানুষের বুদ্ধিমত্তাটা কি, প্রাকৃতিক আবার বলেছে। আর মানুষের থেকে সৃষ্ট যে বুদ্ধিসত্তা, যেটা যখন কোনো সফটওয়্যার মাধ্যমে কোনো ডিভাইসে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এই জায়গা থেকে আমরা, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেই জায়গা থেকে আমরা সুন্দরভাবে আমরা শিখতে পারছি এবং এই কয়েকবার ক্লাসটা দেখার পরে তোমরা নিজের থেকেই এগুলো লিখতে পারবা। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং সেগুলো রপ্ত করার চেষ্টা করবা। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় বা কোনো শব্দ বুঝতে সমস্যা, কোনো টপিক বুঝতে সমস্যা হয়, তাহলে আমার এই কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তার উত্তর আমি যথাসাধ্য সময় উপযোগী অবশ্যই দিব। ভালো থেকো সবাই, সুস্বাস্থ্য কামনা করি এবং সঠিকভাবে ভালোভাবে পড়াশোনা করে। ধন্যবাদ।